কবি মাহমুদুল হাসান নিজামী আমাদের মাঝে নেই, তবে শব্দে শব্দে সে বেঁচে আছে। তাকে মৃত্যু থামাতে পারেনি, অমর হয়ে আছে। লেখকের মৃত্যু নেই, লেখক কখনো মৃত্যুবরণ করে না। তাই আজকের এই সভা আমি মনে করি সেটা সুখ সভা নয়, সেটা পাঠ সভা। কবির উপর পাঠ করাই আমাদের মূল কিন্তু উদ্যোগ। কারণ আজকের আলোচনা হওয়া উচিত কবির জীবন দর্শন নিয়ে, কবির লিখনী নিয়ে, কবির জীবন কাহিনী নিয়ে, কবির আদর্শ নিয়ে। কিন্তু আমরা আমাদের মতো করে আমরা অনেকেই আমরা কথা বলি। আমাদের ভাস্কর মামুন ভাই যেমন বলেছেন, ওনার কথার সাথে যদি আমি বলি, সভাপতির কিন্তু ভাষণ কেউ শুনবে না, তারপরে বলি যে রক্ত যখন দিয়েছে রক্ত আরও দেবো, কিন্তু আমি দেব না। লড়াই 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 চাই, লড়াইয়ের মাঝে আমি নাই। কেন আমরা সবাই কবি নিজামীকে মহামানব বানিয়ে ফেলছি, কিন্তু কবি নিজামীর 4 লাইন লেখা পড়ছে কিনা, বা বই তো দূরের কথা, বই সংগ্রহের কথা দূরের কথা, কবি নিজামীকে ধারণ করার জন্য কবি নিজামীর একটি পরিপূর্ণ কবিতাকে পাঠ করছে কিনা আমার সন্দেহ আছে। আমি সেটা দ্বিতীয়হীন ভাষায় বলতে পারি। কারণ লেখক যখন গরিব হয়, লেখক যখন স্বজন হারা হয়, লেখক যখন দিশাহারা হয়, লেখক যখন রাষ্ট্রহারা হয়, লেখক যখন সমাজ হারা হয়, তখন কিন্তু তাকে আমরা মনে রাখি না। আজকের আমি যদি বলি, একজন বিখ্যাত লেখক ছিলেন, তাকে গরিব জীবন যাপন করত বিদায় তাকে মানুষ সমাজে স্মরণ করতো না, মানে মনে রাখতো না। কিছু মানুষ বলল, তুমি যে প্রতিদিন লিখো, তোমার লেখা দিয়ে কি তোমার জীবন চলে? তখন ওই লেখক বলেছিল, আমার জীবন চলে না, কিন্তু জীবনকে বাঁচিয়ে রাখি। একজন ব্যবসায়ী ওই লেখককে বলল, এত লেখা, এইসব লেখার যোগ্য করে তোমার কি লাভ? তুমি তো গরিবই থেকে গেলা। তো ওই লেখক বলেছিল, আমি গরিবই থেকে গেলাম, কিন্তু একদিন আমার লেখা ধনী হবে, একদিন আমার লেখা ধনী হবে। কিছুদিন পরে ওই লেখক মারা গেল। মারা যাওয়ার পর তার বাসার মধ্যে ব্যবহার করার মতন বা স্মরণ রাখার মতন কিছু নেই। যে কথাটা আমি আসতেছি, নিজামীর বাসায়, নিজামীর বাড়িতে এবং বাসা ঠিক ওই ধরনেরই ছিল, ওই ধরনের একজন লেখক ছিল। তখন নিজামীর মৃত্যুর পরে প্রথম যারা বাসায় গিয়েছিল, তার মধ্যে আমি এবং সোহেল মোহাম্মদ ফখরুদ্দিন। ঠিক তদ্রুপ ওই গরিব লেখক যখন মারা গেল, তখন তার বাসায় একজন স্কুল শিক্ষক গিয়েছিলেন। স্কুল শিক্ষক যাওয়ার পর তার বাসাতে সংগ্রহ করার মতন কিছু নেই, কিছু কাগজ পেয়েছে লেখার। কাগজগুলো শিক্ষক পড়ে দেখল, ওখানে 3টি লেখা রয়েছে। একটি লেখা হলো শিশুদের ক্ষুধার্ত কান্না, আর একটি লেখা হলো মায়ের নিঃস্বার্থ ভালোবাসা, আর একটি লেখা হলো মানবতা। এই শিক্ষক এই লেখাগুলো সংগ্রহ করে নিলেন। সংগ্রহ করে নেওয়ার পর এই শিক্ষক একদিন স্কুলে এই লেখকের লেখাগুলো উপস্থাপন করলেন। উপস্থাপন করার পর তখন 3টা লেখার মধ্যে তার ইতিহাস সৃষ্টি হলো। ছাত্রদের মধ্যে জানার আগ্রহ হলো, এই কোন লেখক এই 3টা লেখা
পৃথিবীকে আলোড়ন সৃষ্টি করার মতো লিখে গেছে। কোনো এক সময়ের মধ্যে দেখা গেল ওই লেখাগুলো প্রকাশ হয়েছে। একদিন ওই পয়সাওয়ালা বজ্জুয়া ব্যবসায়ী তার নাতি একটি পুরাতন বই পড়ছে। পুরাতন বই পড়তে পড়তে একটি জায়গার মধ্যে এসে থেমে গেল। থেমে গিয়ে দাদার কাছে জিজ্ঞাসা করলো, দাদা এই লেখকটাকে? তখন তার মনে পড়লো, আমি যে এই লেখককে বলেছিলাম ব্যঙ্গ করে, তুমি লিখে কি লাভ, লিখে তো তুমি পয়সাওয়ালা হতে পারবে না, তুমি তো গরিবেই থেকে গেলা। ওই লেখক বলেছিল আমি গরিব, কিন্তু আমার লেখা ধনী। কিন্তু তখন সে বলল, আমি এক সময় বলেছিলাম এই ব্যক্তি গরিব, কিন্তু সত্যিকার অর্থে সে গরিব নয়, আমি এই গরিব। তার লেখা কিন্তু আজকে ধনী হয়ে গেছে, কিন্তু আমার কথা মানুষ ভুলে যাবে, তার কথা কখনো সে ভুলবে না। সেই হলো আমাদের কবি মাহমুদুল হাসান নিজামীর মতন একজন লেখক। আমরা পৃথিবীর অনেক লেখকের কথা জানি, অনেক জনের কথা জানি। আপনারা যদি জানেন যে ক্রাইম অফ পানিশমেন্ট, পৃথিবীর বিখ্যাত লেখক রাশিয়ার ফুয়াদ দস্তয়েভস্কি, তিনি অনাহারে তার সন্তান মারা গিয়েছিল, কিন্তু তার লেখায় সে পৃথিবী একদিন কেঁপেছিল। আপনারা জানেন রাশিয়ার লেখক ইস্পাত যিনি লিখেছেন অস্ট্রোবস্কি, তার মৃত্যু অবস্থার মধ্যে তার দাফনের কাপড় ছিল না, তার লেখা পৃথিবী কাঁপিয়েছে। আপনারা জানেন বেক্সিম কুমকি যিনি মা লিখেছেন, পৃথিবী কাঁপিয়েছেন। আপনারা জানেন যে মুন্সি প্রেমচাঁদ, ভারতের বিখ্যাত লেখক, যার খাওয়ার টেবিলে কোনো খাওয়ার পেত না, তার লেখা বিশ্ববিখ্যাত হয়েছিলেন। আপনারা জানেন আমাদের পৃথিবীর সবচেয়ে সেরা লেখক যাকে আমরা বলি, 1857 সালে যার যে মুঘল সম্রাটের বাহাদুর শাহ জাফরের পরাজয়ের পরে যিনি তার নিঃস্ব জীবন যাপন করেছিলেন গালিব, তার 7টি সন্তান মারা গিয়েছিল, একটি সন্তান পালিত সন্তান মারা গিয়েছিল, যার দুঃখে দুঃখে এবং রোম করে জীবন যাপন করেছেন, এবং তার লেখা পৃথিবীব্যাপী ধনী। তার কিন্তু হয়তো গালিব কিন্তু গরিব অবস্থায় মৃত্যুবরণ করেছে, কিন্তু তার লেখা কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ ধনী। আমাদের কবি নজরুল মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু ক্ষুধার্ত জ্বালা নিয়ে মরেছে, কিন্তু তার লেখা ধনী, তার লেখা পৃথিবীর অসংখ্য বিশ্ববিদ্যালয়ে রিসার্চ করা হচ্ছে। আমাদের শরৎচন্দ্রকে যদি বলা হয়, তার ক্ষুধার্ত অবস্থায় সে লিখেছে, এবং তার কর্মজীবনের মধ্যে দুঃখী জীবন লিখেছে। তার দেবদাস যদি একবার যদি আপনি পড়েন, তাহলে দেখা যাবে যে শরৎচন্দ্রের লেখা ধনী। এই ধরনের যদি আমরা যদি কথা বলি, চাই প্রজাতন্ত্রের যদি পাংপয়ের কথা বলা হয়, যার লেখা বিক্রি করার জন্য রাস্তা রাস্তা হেঁটেছে, কিন্তু তার লেখা বিক্রি হয় নাই। পরবর্তী তার মৃত্যুর পরে তার লেখা দিয়ে হাজার মানুষ ধনী হয়েছে, প্রকাশক ধনী হয়েছে। কিন্তু আজকে আমাদের 167টি বই আমরা যার হাতে লেখা আজকে আলোচনা করতেছি, কিন্তু তার বাসায় আজকে রাতে খাওয়ার চাউল আছে কিনা আমি সন্দেহ করি। সেটা হলো মাহমুদুল হাসান নিজামী। তার বাসায় ওই দিন আমরা গিয়ে দেখেছি, তার লাশ চট্টগ্রামে আনার মতো কোনো ব্যবস্থা ছিল না, তার বাসাতে বসার মতো কোনো ব্যবস্থা নেই। একটি আশ্রয় স্থানের মতো, একটি বস্তির স্থানের মতো তার জীবন যাপন ছিল এই পাহাড়ের উপর, লালখান বাজার পাহাড়ের উপর, এবং মুফতি আজহার সাহেবের আশীর্বাদে একটি ছোট কুটি করে। সে হলো মাহমুদুল হাসান নিজামী। সেই ব্যক্তিগতভাবে গরিব ছিল, তার লেখা ছিল ধনী। সেই মাহমুদুল হাসান নিজামীর একটি অবুঝ সন্তান রয়েছে, একটি কন্যা সন্তান রয়েছে, তার পূর্বের ঘরের একটি সুসন্তান রয়েছে, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, কিন্তু চাকরির অভাবে কিন্তু মাহমুদুল হাসান নিজামীর কথা স্মরণ করার মতন তার কোনো ব্যবস্থা নেই। মাহমুদুল হাসান নিজামী যতগুলো বই লিখে গেছে, এই বইগুলো রাখার জন্য একটি আলমিরি কিনার, একটি তাক কিনার মতো তাদের অবস্থা নেই। সে হলো মাহমুদুল হাসান নিজামী। আমরা অনেকে অনেকভাবে বলি মাহমুদুল হাসান নিজামী আমাদের জন্য মহামানব, আমি মানলাম। মাহমুদুল হাসান নিজামী আমাদের জন্য দার্শনিক, আমরা মানলাম। মাহমুদুল হাসান নিজামী আমাদের পথের পথদিশক, আমরা মানি। সক্রেটিসও দার্শনিক ছিল, কিন্তু মৃত্যুর হ্যামলক পান করে মৃত্যুর আগে তার মুরগির খবর নিতে হয়েছিল, তার ফাওনাদারের খবর নিতে হয়েছিল, তাই তার পরিবার অনাহারী ছিল।
তাহলে আমাদের দেশে, আমি একজন ক্ষুদ্র লেখক হিসেবে যদি বলি, আমরা অনেকে অনেক কথা বলি, আমরা এখানে সুন্দর কথা বলি, কিন্তু কালকে আমরা ভুলে যাব। এখানে মাহমুদুল হাসান নিজামীর বই অনেকে বিশ্ববিদ্যালয় দিয়ে দিতেছেন, অনেকে মানে রাজনৈতিক অঙ্গনে দিতেছেন, অনেকে এখানে বুকে হাত দিয়ে বলুন মাহমুদুল হাসান নিজামীর একটি বই বইমেলার থেকে কেউ ডবল টাকা দিয়ে কিনছেন বলে আমার মনে হয় না। আমি ব্যক্তিগতভাবে মাহমুদুল হাসান নিজামীর কাছে ঋণী। গত বছর বইমেলার মধ্যে আমার সাংবাদিকতার উপর যখন ঢাকা বইমেলার মধ্যে প্রকাশ হয়েছে, তখন তিনি আমার বইমেলার যে প্রকাশন উৎসব তিনি করেছিলেন, তখন আমি দেখেছি তার ৮০টি স্টলের মধ্যে তার বই, এবং প্রতিটি স্টলের মধ্যে তার বই বিক্রি হয়, কিন্তু তার এই রয়্যালটি কে পায় আমি জানি না। কিন্তু তার বাসায় আমি বই রাখার মতন, আজকের রাতে চাউল কেনার মতন তার অবস্থা আমি দেখি নাই। তাহলে তার বইমেলার মধ্যে ৮০টি স্টলের মধ্যে আমি বই দেখেছি, আমি নিজেই গুনে গুনে দেখেছি তার বই প্রকাশের ক্ষেত্রে। তাহলে আমরা কোন দেশের মধ্যে বাস করি যেখানে মাহমুদুল হাসান নিজামীকে আমরা হারিয়েছি? তার লেখা কিন্তু একদিন ধনী হবে, কিন্তু মাহমুদুল হাসান নিজামী গরিব হিসেবে মৃত্যুবরণ করেছে। আজকে মাহমুদুল হাসান নিজামীকে স্মরণ করার জন্য আমাদের সোহেল মোহাম্মদ ফখরুদ্দিনকে একত্রিত হয়েছে। এবং ওই দিন আমরা যখন মৃত্যুর সংবাদ পেয়ে, আমি যখন সোহেল মোহাম্মদ ফখরুদ্দিনের স্ট্যাটাস পেয়ে যখন আমি লিখলাম, আমরা যখন লারখামবাজার বাসায় গিয়েছি, তখন তার পরিবার থেকে সংবাদ দেওয়ার মানুষ নেই, এবং মাহমুদুল হাসান নিজামীর লাশ আনার মতো কেউ নেই। এবং রংপুরের হাসপাতালের বাইরে মাহমুদুল হাসানের নিজামীর এবং যে অজ্ঞাত পরিচয় লাশের মতো পড়েছিল, 2 দিন শেষ পর্যন্ত তাকে বরফ দিয়ে চট্টগ্রাম আনতে হয়েছে। এবং ওই দিন মাহমুদুল হাসান নিজামীকে যদি আমি আর সোহেল মাহমুদ চট্টগ্রাম হয়ে এবং তাকে যদি চট্টগ্রাম দাফন করার সিদ্ধান্ত না দিতাম, কিন্তু তাকে অখ্যাত একজন মানুষ হিসেবে কাউকালি নিয়ে নেওয়ার জন্য সিদ্ধান্ত তার পরিবার তথা তার ভাই কিন্তু ব্যবস্থা করেছিল। এবং ওই রংপুরের ডিসির সাথে আমি যখন কথা বলেছিলাম, সে বলেছিল তার পরিচয় তো আমরা জানি না, তার বিষয় আমরা জানি না, সে হলো মাহমুদুল ইসলাম নিজামী। অথচ মাহমুদুল ইসলাম নিজামী ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর পর আমি বলছি 14-15টা ভাষায় একমাত্র বাংলা সাহিত্যের মুসলমানদের যদি কোনো লেখক থাকে, সেটা হলো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর পরে আমি চ্যালেঞ্জ করে বলবো, যদি বড় দার্শনিক মাপের যদি লেখক কবি হয়ে থাকে, সেটা হলো মাহমুদুল হাসান নিজামী। আমি সেকেন্ড, এখন পর্যন্ত আমার রিসার্চের মধ্যে এখন সেকেন্ড ম্যান জন্ম হয় নাই, অথচ সেই মাহমুদুল ইসলাম নিজামী দাফন পর্যন্ত আমি সাথে ছিলাম এবং দেখেছি। এবং সবাই কিন্তু লড়াই চায়, লড়াইয়ের মাঝে আমি নাই। রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেব, কিন্তু আমি দেব না। মাহমুদুল ইসলাম নিজামীর ভালোবাসার জন্য আমি দেখেছি, আমরা দেখব, আগামীতেও দেখার পর্যন্ত আমরা হয়তো বেঁচে থাকলে দেখব। আজকে হয়তো আমার কথাগুলো সভাপতির ভাষণে আসার কথা নয়, এখানে অনেকে অনেক কথা বলেছেন, তাদের কাছে আমি কৃতজ্ঞ। আমাকে সভাপতিত্ব করার দায়িত্ব দিয়েছে, আপনাদের কথাগুলো আমি আমলে নিয়েছি। আজকে যদি সরকার মাহমুদুল ইসলাম নিজামীকে যদি তার লেখাকে যদি ধনী করতে চায়, কালকে একটি অর্ডিন্যান্সের মাধ্যমে, সরকারের একটি সিদ্ধান্তের মাধ্যমে যদি বলা হয় তার ওমর কয়েমের যে গুলিস্তান, তার যে ভাষা আন্দোলন, তার আইয়ুব খান নিয়ে লেখা বিখ্যাত তার যে লেখা, আমি তার 22টা বই পড়ার মতো সৌভাগ্য আমার হয়েছে। তার থেকে আমি বেশি বই পড়তে পারি নাই। এই 22টা বইয়ের মধ্যে আমি মনে করি এই মাহমুদুল ইসলাম নিজামী যেই সব বই লিখে গেছেন, যেই বিশেষ করে ব্যতিক্রম তিনি বই লিখে গেছেন, তিনি বাংলা সাহিত্যের লিখে গেছেন, মুসলমানদের ইতিহাস লিখে গেছেন, ফার্সির ইতিহাস লিখে গেছেন, রুমির উপরে লিখে গেছেন, এবং ওমর কইমের উপর লিখে গেছেন, পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খানের উপর লিখে গেছেন, ইয়া খানের উপর লিখে গেছেন, এবং আমাদের আল্লামা ইকবালের উপর লিখে গেছেন, গালিবের উপর লিখে গেছেন। তার যে প্রতিটি লেখা, একটা লেখার সাথে কিন্তু আরেকটা লেখার কোনো মিল নেই। তার ফার্সি, তার উর্দু, তার বাংলা সাহিত্য, তার ইংরেজি, সর্বক্ষেত্রে কিন্তু তার বিচরণ আমাদের অনেক অবাক করার মতো ছিল। আজকে যদি মাহমুদুল ইসলাম নিজামীকে যদি ইচ্ছা করে, যেই সরকার এখন ক্ষমতায়, এই সরকারের মহাসচিব আমাদের মির্জা ফখরুল সাহেব রাঙ্গুনিয়া যাওয়ার সময় যে কাপ্তাই এবং রাঙ্গুনিয়াতে আক্রমণ হয়েছিল আওয়ামী লীগের সময়, যে পাহাড় ধসে গিয়েছিল রাঙ্গামাটিতে, তখন এই মির্জা এই বিএনপির মহাসচিব ফখরুল সাহেব এই মাহমুদুল হাসান নিজামীর বাসায় লুঙ্গি পরে অবস্থান করেছিল। এই ওখানে এই যে হাসান মাহমুদের গুন্ডাদের
কর্তৃক আক্রান্ত হয়ে এই মাহমুদুল হাসান নিজামীর বাসায় একটি কুড়িঘর, এটাকে বাসা বলা যাবে না, এখানে বসার মতো জায়গা নাই। অথচ আজকে যদি ওই দিনের একদিনের কথা যদি স্মরণ রাখে, মাহমুদুল হাসান নিজামীর যদি একটি বইও যদি সরকার যদি আমলে নেয়, কালকে এই বই মাহমুদুল হাসান নিজামী ওই গরিব ছিল, তার লেখা কিন্তু ধনী হয়ে যাবে, তার পরিবারের যে ক্ষুধার্ত, তার পরিবারের অভাব কিন্তু থাকবে না। আমি মনে করি আজকে আমাদের কথা হওয়া দরকার, মাহমুদুল হাসান নিজামীর জন্য প্রার্থনা করে তাকে বেহেশতে নেবে কিনা দোজখে নেবে আমার দেখার বিষয় নয়, সেটা আল্লাহ সিদ্ধান্ত নেবে। আমাদের আজকে প্রার্থনা হওয়া দরকার মাহমুদুল হাসান নিজামীর রেখে যাওয়া পরিবারকে রক্ষার জন্য কথা বলতে হবে। না হয় আরেকজন লেখক সৃষ্টি হবে না, আরেকজন কবি সৃষ্টি হবে না। কারণ ক্ষুধার্ত মানুষের কান্না, এই যে আমরা অনেক দেখেছি, অনেক বলেছি, আমাদের এই যে পৃথিবীর অনেক ইতিহাস রয়েছে যে ক্ষুধার্ত মানুষের লেখকের কথা কেউ শুনে না, কিন্তু আগামীতেও ক্ষুধার্ত লেখকের কথা শুনবে না। এবং জমিদারি স্টাইলে রবীন্দ্রনাথের মতো যদি কেউ লিখে থাকে তার কথা শুনবে, নজরুলের মতো বিদ্রোহ রাস্তায় ঘুরে ক্ষুধার্ত মানুষের লেখা হয়তো মনে রাখবে না। কিন্তু আমি মনে করি মাহমুদুল হাসান নিজামীকে যদি আমরা স্মরণ করতে চাই, তাহলে যদি আজীবন, এটাকে সুখ সভা বলবো না, এটাকে বলবো পাঠ সভা, এবং তাকে স্মরণ করার জন্য আমরা আজকে আমি মনে করি সরকারের কাছে একটি আবেদন করা হোক, মাহমুদুল হাসান নিজামীর যে দুর্লভ বইগুলো অন্ততপক্ষে সরকার ইচ্ছা করলে কিনে নিতে পারে। আমি সবাইকে আজকের এই আয়োজনের, সুন্দর আয়োজনের আপনাদের উপস্থিতি এবং আজকের আপনারা সুন্দর বক্তব্য রেখেছেন, আমি সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করব। আমি কিন্তু কিছুই জানি না, আপনাদেরকে অনেক কথা বলে ফেললাম। তবে আমাদের একটি দোষ রয়ে গেছে, আমরা যে বিষয় যাই সেই বিষয়ের আলোচনার বাইরে আমরা নিজেদের আলোচনা নিয়ে আমরা ব্যস্ত থাকি, আমরা নিজেদের কথা নিয়ে ব্যস্ত থাকি, আমরা রাজনৈতিক হানাহানির কথা বলতে থাকি। আমরা সাহিত্য নিয়ে যদি আসি সাহিত্যের কথা বলবো, চাউল ব্যবসায়ীর যদি কথা বলি চাউল ব্যবসা নিয়ে আসবো, আলু ব্যবসায়ীর যদি আলোচনা হয় আলু ব্যবসায়ী নিয়ে কথা বলবো, পত্রিকার যদি কথা হয় পত্রিকা নিয়ে কথা বলবো। কিন্তু আমরা আমাদের নিজেদের হিত জ্ঞান হারিয়ে আমরা আলোচনার বাইরে চলে যাই। সেটা কিন্তু যার প্রতি সম্মান জানানোর জন্য আমরা একত্রিত হয়েছি, তার প্রতি সম্মানের পরিবর্তে তাকে অশ্রদ্ধা করা হয়। এবং এই জিনিসটা কিন্তু আমরা যদি একবার মনে রাখি, তাহলে আমার মনে হয় প্রত্যেকটা গুণীকে সম্মান করার জন্য এগিয়ে আসবে এবং আমরাও এগিয়ে যাব। তার আজকে মাহমুদুল হাসান নিজামী, আবারও বললাম, একজন কবির মৃত্যু নেই, একজন লেখকের মৃত্যু নেই। একজন লেখক স্থান পরিবর্তন করে, একজন লেখক ঘর পরিবর্তন করে, একজন লেখক বেঁচে থাকবে বইয়ের পাতায়, একজন লেখক বেঁচে থাকবে ইতিহাসের পাতায়, একজন লেখক বেঁচে থাকবে এই দেশের বাতাস আলো মানচিত্রের উপর, একজন লেখক বেঁচে থাকবে প্রকৃতির উপর, একজন লেখক বেঁচে থাকবে মানুষের বিবেকের আদালতে। আজকের এই সবার আয়োজন যারা করেছেন তাদেরকে কৃতজ্ঞ, যারা এসেছেন তাদেরকে কৃতজ্ঞ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।